শুভেচ্ছা সবাইকে। চলুন শুরুতেই একটি সত্য ঘটনা জেনে আসি। মধ্যবিত্ত পরিবারের সন্তান মিনহাজ ছোটবেলা থেকেই তুখোড় মেধাবী। স্কুলের প্রতিটি পরীক্ষায় প্রথম, এসএসসি আর এইচএসসিতে পেয়েছে গোল্ডেন এ প্লাস। বাবা মার মুখ উজ্জ্বল করে চান্স পায় সরকারি মেডিকেলে। যথারীতি ভালো রেজাল্ট নিয়ে এমবিবিএস পাশ করে ঢুকলো বিসিএস স্বাস্থ্য ক্যাডারে। চাকরির 1 বছরের মাথায় এলো যুক্তরাষ্ট্রের বিখ্যাত এক বিশ্ববিদ্যালয় থেকে ফুল স্কলারশিপে উচ্চতর ডিগ্রি নেবার সুযোগ। লুফে নিল সে। বাবার সহযোগিতা আর মায়ের অশ্রুসিক্ত কান্নার স্মৃতি নিয়ে পাড়ি জমালো স্বপ্নের দেশ আমেরিকায়। তবে ডিগ্রি নিয়ে দেশে না ফিরে থিতু হলো সে দেশেই। মিনহাজের মতো এভাবেই আমাদের দেশ থেকে প্রতিনিয়ত নারীর সম্পর্ক ছিন্ন করে বিদেশে স্থায়ী হয়ে নিজেদের মেধা বিলিয়ে দিচ্ছে শত শত মেধাবী। কখনো কি আমরা ভেবে দেখেছি কেন এভাবে মেধার পাচার হচ্ছে? সমস্যাটা কোথায় আর এর সমাধানই বা কি? থ্রি ইডিয়টস মুভিটি দেখেছেন নিশ্চয়ই। জনপ্রিয় এই বলিউড মুভির থিমটাই ছিল সন্তানের ভবিষ্যৎ ক্যারিয়ার নির্ধারণের পছন্দ অপছন্দ নিয়ে। मेरा बेटा इंजीनियर बनेगा। মুভিটিতে পেশা নির্বাচনের ক্ষেত্রে ডাক্তার, ইঞ্জিনিয়ারের কথাটা বারবার এসেছে। সিনেমাটির মতো আমাদের দেশে অনেক পরিবার এখনও পুত্র সন্তান হলে ইঞ্জিনিয়ার আর কন্যা সন্তান হলে হবে ডাক্তার, এই প্রথা থেকে বের হয়ে আসতে পারছেন না। এই দুই প্রফেশনের বাইরে গিয়ে ইদানিং নতুন একটি ট্রেন্ড ধরতে ব্যস্ত আরেকটি বড় পক্ষ। তারা আবার সন্তানদের দেশেই পড়াতে চান না, পারলে জন্মের পরেই পাঠিয়ে দেন ইউরোপ আমেরিকার কোনো দেশে। অনেক ক্ষেত্রে আবার নাগরিকত্ব পেতে সন্তানই জন্ম দেন বিদেশে গিয়ে। আরেকটি দল আছে যারা দেশের শীর্ষ বিশ্ববিদ্যালয় আর মেডিকেল থেকে পাশ করে উচ্চশিক্ষার নাম করে বিদেশে যান, যাদের বেশিরভাগই আর দেশে ফেরেন না মিনহাজের মতো। এভাবে দেশের তরুণ আর মেধাবীরা যদি দেশ ছাড়েন তাহলে ক্ষতিটা কোথায়? বিশ্বজুড়ে দেশ ছাড়ার ট্রেন্ডটা শুরু হয় 1940 সাল থেকে। তখন অবশ্য যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রে পাড়ি জমাতো ইউরোপের অপেক্ষাকৃত কম উন্নত দেশের নাগরিকেরা। 1970 সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থা 40টি দেশ নিয়ে একটি ডিটেইল রিপোর্ট প্রকাশ করে। এতে দেখা যায় স্বাস্থ্য খাতে কর্মরত ব্যক্তিদের উন্নত কয়েকটি দেশে স্থায়ী হবার প্রবণতা বেশি। ওই রিপোর্ট অনুসারে বিদেশগামী চিকিৎসকদের 90 ভাগেরই পছন্দের দেশ ছিল অস্ট্রেলিয়া, কানাডা, জার্মানি, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র। 2000 সালে একটি গবেষণায় দেখা যায় বিশ্বের অনুন্নত আর উন্নয়নশীল দেশের প্রায় 17.5 কোটি মানুষ নিজ দেশ ছেড়ে উন্নত দেশগুলোতে পাড়ি জমায়। আন্তর্জাতিক অভিবাসন সংস্থা IOM এর 2022-এর রিপোর্ট বলছে 2020 সালেই বিশ্বব্যাপী অভিবাসীর সংখ্যা 28 কোটি ছাড়িয়েছে, যা বিশ্বের মোট জনসংখ্যার 3.5%। আবার আন্তর্জাতিক অভিবাসীদের 2/3 বসবাস করছে মাত্র 20টি দেশে। এই তালিকায় প্রথমে রয়েছে যুক্তরাষ্ট্র। 5 কোটির বেশি ভিনদেশি মানুষ পাড়ি জমিয়েছে সেখানে। এ তালিকায় খুব বেশি পিছিয়ে নেই জার্মানি, সৌদি আরব, রাশিয়া, কানাডা, অস্ট্রেলিয়া এবং যুক্তরাজ্য। তবে এটা ঠিক, প্রতিটি মানুষ নিজ নিজ মেধাগুণে সৎভাবে উন্নত জীবনযাপনের অধিকার রাখে। মানুষ যেখানে জানমালের নিরাপত্তা পাবে, উন্নত জীবনের নিশ্চয়তা পাবে, নিজের মেধার স্বীকৃতি পাবে, সেখানেই ছুটবে। বিশ্বায়নের যুগে এটাই স্বাভাবিক। তবে দেশকে উজাড় করে দিয়ে যেভাবেই হোক বিদেশে পাড়ি দেবার প্রবণতা বাংলাদেশের মতো আর কোথাও কি আছে? বাংলাদেশ প্রসঙ্গ যখন টানলাম তখন দেশের কিছু ডেটা দিই। IOM এর প্রতিবেদন অনুসারে যেসব দেশ থেকে বেশি সংখ্যক মানুষ বিদেশে পাড়ি জমিয়েছে সে তালিকায় বাংলাদেশ 6 নম্বরে। বর্তমানে প্রায় 75 লাখ বাংলাদেশি বিদেশে স্থায়ীভাবে বসবাস করছে। অবশ্য প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় বলছে এই সংখ্যা 1.5 কোটির কম নয়। এদের সিংহভাগই উচ্চতর ডিগ্রির জন্য গিয়ে আর ফেরত আসেনি। বাংলাদেশি শিক্ষার্থীদের বিদেশে পড়তে যাওয়ার হিড়িক কেমন? এই প্রশ্নের উত্তরে বলা হচ্ছে 2015 সালে বাংলাদেশ থেকে 24,000-এরও বেশি শিক্ষার্থী বিদেশে উচ্চশিক্ষার জন্য গেছে। বিগত কয়েক বছরে এসে এই সংখ্যা বেড়ে হয়েছে 4 গুণ। ইউনেস্কো বলছে 2020-21 শিক্ষাবর্ষে বিশ্বের 57টি দেশে বাংলাদেশের 49,000
151 জন শিক্ষার্থী উচ্চশিক্ষার জন্য গেছে। অবশ্য বেশিরভাগ বাংলাদেশি শিক্ষার্থীদের টার্গেট থাকে যুক্তরাষ্ট্র, কানাডা আর অস্ট্রেলিয়া। 2021 সালের ওপেন ডোর রিপোর্ট অন ইন্টারন্যাশনাল এডুকেশনাল এক্সচেঞ্জের প্রতিবেদন বলছে 2020-21 শিক্ষাবর্ষে 8,598 জন বাংলাদেশি স্টুডেন্ট ভিসা দিয়েছে যুক্তরাষ্ট্র, যা 2009 সাল থেকে 3 গুণেরও বেশি। আর 2022 সালের এই সংখ্যা 28 ভাগ বেড়ে প্রায় 11,000। এই পরিসংখ্যানই প্রমাণ করে আমরা মেধাবীদের ধরে রাখতে পারছি না। সাধারণত যুদ্ধ, সুযোগ সুবিধার অভাব, উন্নত জীবনযাপনের ব্যবস্থা না থাকা, অপ্রতুল বেতন ভাতা, প্রযুক্তিগত সংকট, রাজনৈতিক অস্থিরতা বা জীবনযাপনের ঝুঁকি এড়াতে মানুষ নিজ দেশ থেকে অন্য দেশে পাড়ি জমায়। বলতে গেলে সব দেশেরই কম বেশি এই সংকট আছে, তবে উন্নয়নশীল বা স্বল্পোন্নত দেশগুলোতে এই সংকট তীব্র। এক্ষেত্রে উন্নত বিশ্বের দেশগুলোও কিন্তু কম চালাক না। বিভিন্ন মৌলিক চাহিদা পূরণের প্রণোদনা দিয়ে সবচেয়ে মেধাবী আর কর্মক্ষম তরুণদেরকেই তারা টার্গেট করছে। ভালো চাকরি, উন্নত জীবন পেয়ে বেশিরভাগই আর দেশে ফিরতে চায় না, তখন তাদের কাছে দেশ হয়ে যায় বিদেশ। হাতে গোনা কিছু ব্যতিক্রমী মেধাবী আছে যারা উচ্চ শিক্ষা নিয়ে ফিরে দেশের জন্যই কাজ করছে। অবশ্য এর দায় শুধু মেধাবীদের উপর চাপালে ভুল হবে। দুর্নীতি, স্বজনপ্রীতি, যোগ্যতার মূল্যায়ন না থাকা, নিরাপত্তার অভাব সব কিছুর মিশেলে তৈরি হয়েছে এ অবস্থা। সত্যটা হলো একটি জাতিকে এগিয়ে নিতে মেধাবী মধ্যবিত্তরাই নেতৃত্ব দেয়, কিন্তু এখন সবচেয়ে ভয়ানক বিষয় হলো মধ্যবিত্তের মানসিকতা পাল্টে গেছে। সবাই কেমন যেন বিদেশে স্থায়ী হবার দৌড়ে ব্যস্ত। তাদের স্বপ্ন, লেখাপড়া, কর্মকাণ্ড সবই বিদেশমুখী। একবার সেখানে পাড়ি দিতে পারলেই হলো। গাড়ি, বাড়ি, টাকা কড়ির দেখা মিলবে অনায়াসে, সাথে মিলবে মিহিবোনার সুতার মতো স্বপ্নের জীবন। তবে আসলেই কি তাই? সম্প্রতি মুক্তি পাওয়া মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ের সিনেমার গল্প অবশ্য কিছুটা ভিন্ন বার্তা দিচ্ছে। সত্য ঘটনার উপর নির্মিত এই সিনেমার গল্পটি ছিল কলকাতার বাঙালি মেয়ে সাগরিকাকে ঘিরে। সাবলীল ইংরেজিতে দূরের কথা, হিন্দিটাও ভালোভাবে বলতে পারে না সে। বিয়ের পর স্বামীর কর্মসূত্রে পাড়ি জমান নরওয়ে। সেখানেই 2 সন্তানের জন্ম আর 5 জন বাঙালি মায়ের মতোই এক ছেলে এবং এক মেয়েকে বড় করে তুলছিলেন। ছেলে মেয়েকে হাত দিয়ে খাওয়ানো, একই বিছানায় ঘুমাতে দেওয়া এবং শাসন করার অপরাধে 2 শিশু বাচ্চাকেই কেড়ে নিয়ে যায় নরওয়ে প্রশাসন। শুধু সংস্কৃতিগত ভিন্নতার কারণে সন্তানদের ফিরে পেতে প্রাণপণে লড়তে হয় সাগরিকাকে। সুন্দর নিরাপদ ভবিষ্যতের আশায় বিদেশে স্থায়ী হতে গিয়ে সাগরিকার মতো বিড়ম্বনায় পড়ে দেশে ফিরে আসার গল্প হয়তো আমাদের দেশেও খুঁজে পাওয়া যাবে অনেক। এমন গল্প জানা থাকলে কমেন্টে আমাদের জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে। ভালো থাকুন, সুস্থ থাকুন।